একটা আপনার ইন্টারভিউ নিতে চাই। আপনার দীর্ঘদিনের একটা এক্সপিরিয়েন্স আছে এই ট্রেনিং প্লেসমেন্ট, স্পেশালি কেরিয়ার কাউন্সিলিং। সেই জন্য আমরা আপনার সাথে কিছু কথা বলতে চাই, যেটা আপনার এতদিনের এক্সপিরিয়েন্স যদি আপনি স্টুডেন্টদের সাথে একটু শেয়ার করেন। মেইনলি আমরা যে অডিয়েন্সটাকে অ্যাড্রেস করছি একদম রুরাল ব্যাকগ্রাউন্ড, তাদের কাছে অনেকগুলো জায়গায় ধোঁয়াশা আছে যে কি করে চাকরি পাওয়া যায় বা এই কর্পোরেট লাইফ, এটা ওদের কাছে একটা খুব স্বপ্নের জায়গা। নানা জায়গাতে তারা হয়তো ঠকেও যাচ্ছে, কি করব না করব। তো আমাদের একটা অবজেক্টিভ হচ্ছে আমরা যদি তাদেরকে একটা প্রপার স্কিল সেট প্রোভাইড করতে পারি যে এইগুলো জানলে তোমরা এই জায়গাতে রিচ করতে পারো, সেখানে হায়ার স্টাডিজও কিছুটা থাকলো, কিছুটা চাকরির জন্য আমরা একটা অপরচুনিটি দিলাম, কি করে আমরা পেতে পারি, কি করে জব পাওয়া যায়। আর একটা খুব বড় সমস্যা হচ্ছে কিছু কনসালটেন্সি আসছে, এসে বলছে টাকা দিলে চাকরি হয়ে যাবে। আর আরেকটা সমস্যা সেটা হচ্ছে জব গ্যারেন্টি। অনেক জায়গায় বলছে যে জব গ্যারেন্টি, তো অনেকেই বলে যে জব গ্যারেন্টি তো আমাকে বলেছে দিয়ে দেবো, কিন্তু পরে আর কিছু দিচ্ছে না। তো এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, একদম তারা রুরাল স্টুডেন্ট, তার মধ্যে অনেকেই আছে ফার্স্ট জেনারেশন লার্নার। তো তাদের কাছে আমাদের লক্ষ্য হচ্ছে একটা প্রপার কেরিয়ার কাউন্সিলিং করে তাদেরকে একটা রুট ম্যাপ তৈরি করা, যাতে সেই রাস্তাটা দিয়ে যদি সে হাঁটে অ্যাটলিস্ট একটা ওয়ে আউট সে দেখতে পারে। নিশ্চয়। তো আমাদের সাথে আছেন মিস্টার সৌম্যকান্তি দাস, দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট, কেরিয়ার কাউন্সিলিংয়ে, টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউনের পুরো ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্টের দায়িত্ব যিনি রয়েছেন, অনেক দিন ধরে সামলাচ্ছেন, এফিশিয়েন্টলি সামলাচ্ছেন, প্রচুর ক্যান্ডিডেটকে প্লেস করেছেন কোনো মিথ্যা কমিটমেন্ট ছাড়া। জেনুইন প্লেসমেন্ট বলতে যেটা আমরা বুঝি সেটা উনি করেন। তো স্যার, একটা আমাদের ফার্স্টে কোয়েশ্চেন হচ্ছে, চাকরি পেতে গেলে কি করতে হয়? দেখুন, আপনি যে দুটো আসপেক্টস বললেন, একটা হচ্ছে রুরাল এরিয়া বা আরবান এরিয়ার বিষয় এটা নয়। আমরা যেটা দেখি যখন আমরা ছাত্রছাত্রীদেরকে পাই আমাদের কলেজেও, আমি যে কলেজের সাথে যে গ্রুপের সাথে অ্যাসোসিয়েটেড সেটা দীর্ঘ তাদেরও একটা ইতিহাস আছে, এবং এই ইতিহাসের মধ্যে দিয়ে আমি দীর্ঘ 20 বছর ধরে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্টের সাথে যুক্ত। এতে দেখেছি প্রচুর রুরাল এরিয়া থেকেও যেমন ছেলে মেয়ে আমাদের কাছে আসে, বা আরবান এরিয়া থেকেও ছেলেমেয়েরা আসে। এখানে স্কুলের যারা মাস্টারমশাই আছেন তারাও যেমন একটা রোল প্লে করেন, তার সাথে সাথে অভিভাবকরা রোল প্লে করেন, এবং সার্বিকভাবে দেখা যায় যে একটা ছেলে বা মেয়ে যাদের বয়সটা ভীষণই অল্প, তারা হয়তো তার ক্লাস 10 বা 12-এর পর থেকে আস্তে আস্তে কেরিয়ার ওরিয়েন্টেড কিছু কাজ বা পড়াশুনো শিখবার জন্য চেষ্টা করে। এবং সেখানে যেটা মুশকিলটা হচ্ছে, এটা শুধু রুরাল এরিয়ার প্রবলেম না, এটা আমাদের সমগ্র ভারতবর্ষেরই সমস্যা। আমাদের এখানে কোথাও কোনো কেরিয়ার কাউন্সিলিং হলে, প্রপার কেরিয়ার কাউন্সিলিং যে জিনিসটা বলতে বোঝায়, সেটার কোথায় সার্ভিসটা ভীষণই কম। এবং আমরা নর্মালি সাধারণ মধ্যবিত্ত বা উচ্চবিত্ত বা যারা হচ্ছে আমরা ইভেন ধরুন বড় বড় সংস্থাতেও চাকরি করি, তারা কেরিয়ার কাউন্সিলিং কথাটার অর্থ বলতে বুঝি যে কোনো একটা আমি ইনস্টিটিউটে গেলাম, বা কোনো একটি ব্যক্তির কাছে গেলাম, বা কোনো একটা সংস্থার কাছে গেলাম, যেখানে গিয়ে বললাম যে আমি কোন স্কুলে বা কোন কলেজে বা কোন সাবজেক্টে ভর্তি হতে চাই, তাতে সিট কোথায় অ্যাভেলেবেল আছে। তো ন্যাচারালি শুধু সিট অ্যাভেলেবেল কোথায় আছে, কোন কলেজে ভর্তি হব, কিভাবে ভর্তি হব, সেটা ডাক্তারিতেই হোক, সেটা ইঞ্জিনিয়ারিংয়েই হোক, সেটা আইটিআইতেই হোক, সেটা বিএ বিএসসি বিকমে হোক, সেটা বিসিএ বা বিবিএতে হোক, বা ম্যানেজমেন্টের যে কোনো কোর্সে হোক, বা ডিপ্লোমা কোনো কোর্সে হোক, তো তাদের সেই সুযোগটা কিছু মানুষ হচ্ছে নেয়, যারা হচ্ছে অ্যাকচুয়ালি কেরিয়ার কাউন্সিলিংটা কি তারা জানে না। এবং এই কেরিয়ার কাউন্সিলিংটা শুধুমাত্র কিন্তু আমাদের একটা স্টুডেন্টের পুরো প্রোফাইলিং নিতে হয়, তার পুরোপুরি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার নিজের ভালো লাগা, তার পড়াশুনোর একটা ব্যাকগ্রাউন্ড, সে যে এই ছোটোবেলা থেকে
শিখতে 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 ক্লাস 10-12 পর্যন্ত এলো এবং তারপরে সে প্রফেশনাল একটা পথে এগোবে, প্রফেশনাল লাইফ বা কেরিয়ার তৈরি করবার কথা চিন্তা করবে। এই এন্টায়ার জার্নিটাকে বুঝতে হয়, বুঝবার পরে তারপর তাকে অ্যাকচুয়ালি সাজেশন বা অ্যাডভাইস দিতে হয় যে তার পক্ষে কোনটা করা সুবিধা হবে। আমি এই যে ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে যুক্ত, তার সাথে সাথে আরও অনেক বিশ্ববিদ্যালয় বা কলেজের সাথে যুক্ত আছি। যুক্ত থাকতে গিয়ে এবং আমার সেই সৌভাগ্য হয় যে ইয়ং মাইন্ডসদের সাথে মিট করার, বিভিন্ন কর্পোরেট অফিসিয়ালসদের সাথে মিট করার এবং অনেক অ্যাকাডেমিশিয়ানদের সাথে মিট করার। তো সেইখানে মিট করতে গিয়ে যেটা বুঝেছি, যেটা ছাত্রছাত্রীদের চিন্তাভাবনা, কর্পোরেটের যেটা দরকার প্রয়োজন কাজের ক্ষেত্রে, বা আমাদের যে সিলেবাসে যে ধরনের জিনিসপত্র আমরা পড়াই, সেটার মধ্যে বেশ কিছু তফাৎ তৈরি হচ্ছে। বিশেষ করে এই যে জেনারেশনের একটা চেঞ্জ, সেই জেনারেশন চেঞ্জে এখন আমরা পুরোটাই ডিজিটাল যুগে রয়েছি। এই ডিজিটাল যুগের স্কোপও যেমন প্রচুর আছে, শিখবার সম্ভাবনা প্রচুর আছে, আবার সাথে সাথে কিন্তু অনেক ফ্রড হওয়ার সম্ভাবনা বেড়ে গেছে। লোকে না বুঝে অনেক সময় এমন কিছু ফাঁদে পা দিয়ে ফেলছে যেটা তার কাজের কাজগুলো কিছু হচ্ছেই না, উল্টে শুধু শুধু কিছু অর্থ নষ্ট হয়ে যাচ্ছে। এবং এটা আমার খারাপ লাগে সেই সব ছাত্রছাত্রীদের জন্য যারা প্রপারলি তাদের নিজেদের কেরিয়ারের বিষয়ে প্রপার কোচ বা গাইডেন্সটা পায় না। তো যারা চান যে সত্যি সত্যি যারা যুক্ত, মানে ইনস্টিটিউটের সাথে যুক্ত, যারা কর্পোরেটের সাথে যুক্ত, এরকম একটা এভিনিউ যেখানে তারা ডাইরেক্টলি ইন্টারেক্ট করতে পারে। কী ধরনের স্কিল? আজকে ধরুন একটা ক্লাস 12 পাস করলো, কেউ সায়েন্স নিয়ে পাস করছে, কেউ আর্টস নিয়ে পাস করছে, কেউ কমার্স নিয়ে পাস করছে। এবার এই সায়েন্স নিয়ে পাস করবার পরে শুধু ইঞ্জিনিয়ারিং আর ডাক্তারি পড়াটাই কি একমাত্র ওয়ে আউট? নাকি শুধু ফিজিক্স, ম্যাথামেটিক্স বা কেমিস্ট্রি নিয়ে বা বায়োলজি নিয়ে আমি অনার্স করলাম সেটা ওয়ে আউট? নাকি আরও তার সাথে সাথে এনইপি 2020 অনুযায়ী যে এত মাল্টি ডাইমেনশনাল সাবজেক্ট সিলেকশন বা তার প্যাশন অনুযায়ী কিছু সাবজেক্ট সিলেকশন করেও সে পড়াশোনা করতে পারে, সেটা প্রয়োজনীয়? কিভাবে কি করলে আমরা এগোবো, এই পথটা হচ্ছে মানুষ বুঝতে পারছে না। তো যার ফলে সিদ্ধান্ত যখন নেওয়ার সময় হচ্ছে, তখন কিছু সময় তারা নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছে বা সেই সিদ্ধান্তটা পরবর্তীকালে গিয়ে দেখা যাচ্ছে যে ঠিক হলো না, তখন তো আর ওই 3 বছর বা 4 বছর ফিরবে না, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। তাহলে সিদ্ধান্ত নিতে হবে সঠিক সময় এবং সঠিক শক্তি বা তার নিজস্ব দক্ষতাটাকে বিচার করে সিদ্ধান্ত নিতে হবে যে আমি হায়ার এডুকেশন কোন দিকে যাব। তাহলে এটা গেল প্রথম কথা, হচ্ছে সাবজেক্ট সিলেকশন। সাবজেক্ট সিলেকশনের পরে আমাদের একটা ভারতবর্ষের যা পরিকাঠামো শিক্ষা ব্যবস্থা, তাতে আমাদেরকে ধরুন কোনো বোর্ড বা কলেজ বা বিশ্ববিদ্যালয় তাদের একটা নির্দিষ্ট পাঠ্যক্রম মেনে আমাদের পড়াশোনা করতে হবে। তো এই পড়াশোনাটা আমাদেরকে করতে হবে, এছাড়া কোনো অল্টারনেটিভ ব্যবস্থা নেই। সেটা তুমি আইটিআইতে পড়ো, আইআইটিতে পড়ো, আইআইএমে পড়ো, আর যে কোনো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পড়ো বা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে পড়ো বা কলকাতা বিশ্ববিদ্যালয়ে, তোমাকে সব জায়গার একটা নির্দিষ্ট নিয়ম, বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে তুমি পড়ো বা সিবিএসসি বা আইসিএসসি বোর্ডের আন্ডারে পড়ো, যারই আন্ডারে পড়ো না কিন্তু তার একটা পরিকাঠামো, সিলেবাস, নির্দিষ্ট পঠন পাঠনের তার একটা করতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে সে কর্মসংস্থান পাবে। ধরুন আজকের ডেটে আমাদের সরকারিভাবে অনেক স্কিল ডেভেলপমেন্টের প্রোগ্রাম চলছে, সেই স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোতে সত্যি স্কিল ডেভেলপ হচ্ছে, এটাকে বুঝতে হবে প্রথম। এবার সত্যি যদি স্কিল ডেভেলপ করতে হয়, তাহলে সে সত্যি স্কিল ডেভেলপ করতে হবে। এবং কর্মসংস্থানটা ওই কোনো শুধুমাত্র একটা সার্টিফিকেট, শুধুমাত্র একটা আমি আমি রেজিস্ট্রেশন করলাম, আমি একটা ইউনিভার্সিটিতে পড়ছি বা আমি একটা কলেজে পড়ছি বা আমার একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে বা একটা মেডিকেল ডিগ্রি আছে, এটা ব্যাপারটা না। ডিগ্রি একটা কাগজ, সেই কাগজটাকে আপনি তখনই হচ্ছে সেটার ভ্যালু যখন সেটাকে আপনি ইউটিলাইজ করছেন,
বা সেটাকে আপনি কর্মে কনভার্ট করছেন। তো সেই কর্মটা যতক্ষণ না কনভার্ট করছেন ততক্ষণ তো আপনার ওই সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই। এবার হাতে কলমে কাজ শিখতে হবে। এবার তো একটা গেল প্রথাগত শিক্ষা, আরেকটা গেল হাতে কলমে শিক্ষা। এর জন্য বিভিন্ন ইন্টার্নশিপের ব্যবস্থা আছে, বিভিন্ন কোম্পানির কাছেও কোম্পানিরাও আজকাল দিচ্ছে, আরও বেশি করে আমাদের ইন্টার্নশিপের প্রয়োজনীয়তা আছে। ইন্টার্নশিপ করাটা খুব জরুরি, তার কারণ হচ্ছে চাকরি করতে যাওয়ার আগে ইন্টার্নশিপ করাটা জরুরি এই জন্য, তার কারণ ওখানে হাতে কলমে কাজটা করবার সুযোগটা থাকে। এই হাতে কলমে কাজটা করবার সে যদি একটা অভিজ্ঞতা নিয়ে ফেলবার পর সে যখন প্রসিড করবে, মানে ইন্টারভিউ প্রসেসের মধ্যে দিয়ে যাবে, তখন কিন্তু সে রিয়েল প্রবলেম সলভিং এরিয়াটাকে ধরুন একটা কোম্পানি এখন একটা লোকজনকে নিচ্ছে কিসের জন্য, হয় তাকে সার্ভিসের জন্য নিচ্ছে, নইলে ম্যানুফ্যাকচারিং ইউনিটের জন্য নিচ্ছে, নইলে প্রবলেম সলভিংয়ের জন্য নিচ্ছে। সার্ভিস অথবা ম্যানুফ্যাকচারিং অথবা হচ্ছে তার প্রবলেম সলভিং, ক্রিটিক্যাল যে সমস্ত বিষয়গুলোকে, সেগুলো আইদার ম্যান পাওয়ার হ্যান্ডেলিং অর কোনো প্রজেক্ট হ্যান্ডেলিং, অথবা হচ্ছে তার কোনো ম্যানেজমেন্ট সাইডের কোনো বিষয়, এই জিনিসগুলোকে আমরা জন্যই হচ্ছে লোকজন লাগছে। তো সেটা যদি তার কোনো প্রায়ার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে সেটা করতে পারবে না। এই জন্য আমার মনে হয় যে স্টেপ বাই স্টেপ প্রথমে হচ্ছে আগে সাবজেক্ট সিলেকশন, যেটাতে সে খুব আনন্দ পাবে, তাতে কী জব স্কোপ আছে সেটা প্রথমে দেখার দরকার নেই। আগে নিজের স্ট্রেংথ এবং স্ট্যামিনা অনুযায়ী একটা সাবজেক্ট সিলেকশন করা দরকার, তার অনুযায়ী একটা মানে গাইডেন্সকে খুঁজে পাওয়া দরকার যে জেনুইনলি গাইডেন্স দিতে পারে, কাউন্সিলিংটা প্রপারলি করতে পারে, এবং যার বিভিন্ন দিকে আঙ্গিকে হচ্ছে নলেজটা আছে, যে সত্যি সত্যি গাইড করবে, পথ দেখাবে। আর থার্ড হচ্ছে যে স্কিল ডেভেলপমেন্ট। এই স্কিল ডেভেলপমেন্ট তো বিষয় একটা মানে বিস্তর একটা বিরাট ব্যাপার, ভাস্ট ব্যাপার। তার কারণ হচ্ছে ধরুন আমি যে ছেলেটা বিএ করছে, মানে ব্যাচেলর অফ আর্টস নিয়ে পড়াশোনা করছে, হিস্ট্রি নিয়ে পড়ছে বা ফিলোসফি নিয়ে পড়ছে, তার কী ধরনের স্কিল সেট লাগবে, বা যে ছেলেটা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ছে বিএসসি, বা ইকোনমিক্স নিয়ে পড়ছে, বা অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়ছে, বা ফুড টেকনোলজি বায়োটেকনোলজি নিয়ে পড়ছে, তাদের কী ধরনের স্কিল সেট লাগবে সেটা তো মানে আলোচনা করতে গেলে হিউজ একটা সময় লাগবে। সেটা আলাদা আলাদাভাবে আলোচনা করা যেতে পারে। আপনার এখানে একটা ছোট আপনাকে ইন্টারাপ্ট করছি। হিস্ট্রি, বেঙ্গলি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এনভায়রনমেন্ট সায়েন্স, ম্যাথামেটিক্স, তার সাথে ইঞ্জিনিয়ারিং, বিবিএ, বিসিএ, এরকম কি কিছু আছে যে জেনারেল ডিগ্রিগুলোর থেকে, মানে নর্মাল বিএ, বিএসসি, বিকমের থেকে আমার ইঞ্জিনিয়ারিং ডোমেনগুলোতে চাকরির স্কোপ অনেক বেশি, নাকি একটা বাংলা অনার্সও ভালো জায়গায় রিচ করতে পারে, একটা হিস্ট্রি অনার্সও ভালো জায়গায় রিচ করতে পারে? দেখুন, সাবজেক্ট তো সব সাবজেক্টই ইম্পর্টেন্ট, মানে সে বাংলা অনার্সেরও গুরুত্ব আছে, তারও কিছু প্রয়োজনীয়তা আছে, আবার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টেরও কিছু প্রয়োজনীয়তা আছে। এখন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টেরও আবার ডিফারেন্ট সাবজেক্টস আছে। কম্পিউটার সায়েন্সের এক রকমের প্রয়োজনীয়তা, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনের আরেক রকমের প্রয়োজনীয়তা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আরেক রকম প্রয়োজনীয়তা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আরেক রকম প্রয়োজনীয়তা। তো প্রত্যেকটা সাবজেক্টের প্রয়োজনীয়তা আছে বলেই এতগুলো বছর ধরে বিভিন্ন সাবজেক্ট চলে আসছে, নতুন নতুন সাবজেক্ট আসছে। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে এত কথাবার্তা চলছে, এআইএমএল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং। তো এই জিনিসটা কি, এখন তো মানুষ হচ্ছে মুখে চারিদিকে ছড়িয়ে গেছে এআইএমএল। এখন এআইএমএল পড়লেই কি আমি চাকরি পেয়ে যাবো? হ্যাঁ, এটা একটা খুব বড় প্রশ্ন। আমাকে আমার বন্ধু বলেছে এআইএমএল করতে, তাহলে আমি এআইএমএল করব। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে আমি এআইএমএলে এনরোল করলাম আর এআইএমএলে চাকরি পেয়ে যাবো, আর মেকানিক্যালে এনরোল করবো না কারণ আমার মেকানিক্যালে চাকরি নেই। এই কনসেপ্টটা সম্পূর্ণরূপে ভুল, আমি এটা মনে করি। মানে সবাই যে কোনো সাবজেক্ট পড়লে যদি সে ঠিক মতো পড়ে আর স্কিল সেট থাকে, সে চাকরি পেতেই পারে। চাকরি স্যার, চাকরিটার বিষয়টা কি জানেন, চাকরিটা হচ্ছে পাওয়াটা একটা পার্ট, ডেফিনেটলি চাকরিটাকে রাখাটা আরেকটা পার্ট। এইটা মানুষ বোঝে না, মানুষ ভাবে আমি একটা চাকরি পাবো, আমি এইটা বোধহয় পড়াশোনা করে নিই, আমি একটা চাকরি পেয়ে যাবো। যেটা আমি আগে বললাম যে ধরুন আমি একটা কোর্স করছি, মানে সেই কোর্সটা একটা পাঠ্যক্রম আমি পড়াশোনা করছি, মাস্টারমশাইরা গাইড করছিলেন, আমি পড়াশোনা করছি। তো সেই অনুযায়ী আমি একটা ডিগ্রি পেলাম বা একটা ডিপ্লোমা পেলাম বা একটা সার্টিফিকেট পেলাম।
এখন এই ডিগ্রি, ডিপ্লোমা বা সার্টিফিকেটটা এটা তো একটা কাগজ, তাতে কিছু মার্কস লেখা আছে বা কিছু অ্যাওয়ার্ড লেখা আছে, কিছু গ্রেড লেখা আছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেইটা কখন হচ্ছে, আমি সেইটাকে দিয়ে আমি চাকরিটা পাবো কি করে? সেটা একটা গেটওয়ে শিওরলি। মানে ধরুন একটা চাকরির ইন্টারভিউ যখন বেরোয় তার কিছু শিক্ষাগত যোগ্যতা লাগে, কিছু আরও কিছু স্কিল সেট লাগে, কিছু দক্ষতা লাগে, বা তার জব প্রোফাইলের একটা ব্যাপার থাকে, সেই জব প্রোফাইলে কী কী লাগে সেই অনুযায়ী হচ্ছে একটা চাকরির ইন্টারভিউ হয়। সে যে কোনো ইন্টারভিউ, আপনি ধরুন যে গ্রুপ ডিতে যে সার্ভিস করছে, বা যে ধরুন একটা আজকের ডেটে যারা ধরুন হচ্ছে ডেলিভারি সেগমেন্টে কাজ করছেন, তাদের কাজটাও ইম্পর্ট্যান্ট। তারা ধরুন প্রত্যেকের বাড়িতে ঘরে ঘরে তো পৌঁছে দিচ্ছে। আজকে আমার বাড়িতে যে লোকটা দুধ পৌঁছে দিচ্ছে বা সবজি পৌঁছে দিচ্ছে, সেই ছেলেটা বা সেই মেয়েটা সেও তো একটা কর্মসংস্থানের মধ্যে আছে। আবার যে লোকটা হচ্ছে ধরুন কোনো একটা টপ আইটি রিক্রুটমেন্টে বসে আছে, সেই লোকটাও চাকরি করছে। আবার আমিও ধরুন এসে কলেজে আসছি, আমিও চাকরি করছি। তা প্যারালি চাকরি, ব্যবসা, এগুলো হচ্ছে ধরুন মানে একটার সাথে একটা কোরিলেটেড। আমি যদি আজকে বিজনেসম্যান ফ্যামিলি থেকে বিলং করি, তাহলে আমি তো বিজনেসটা একা চালাতে পারবো না। তাহলে আমি সেই বিজনেসটা চালাতে গেলে আমি হয়তো আরও 4টে বা 5টে লোককে নিয়োগ করছি। তাহলে তারা তখন কী হচ্ছে, চাকরি করছে। সেই নিয়োগটা আমি যখন করব, তাহলে আমি তো আমার ব্যবসার পার্সপেক্টিভ অনুযায়ী আমি সেই যোগ্যতা মানটা বা সেই স্কিল সেটটা খুঁজবো। তার মধ্যে কি স্কিল সেট খুঁজবো? হ্যাঁ, সে হচ্ছে ক্লায়েন্টের সাথে কেমন ব্যবহার করবে, কাস্টমারের সাথে কেমনভাবে ডিল করবে, সে কি কথা বলতে পারে কি না, মানে আমরা যাকে সফট স্কিল বলি। সফট স্কিল বলি। সফট স্কিল খুব ইম্পর্টেন্ট। দেখুন, কমিউনিকেটিভ, এটা তো নতুন কিছু নয়। সফট স্কিল আমরা নাম দিয়েছি, এটা সফট স্কিল, কেরিয়ার গ্রুমিং, পার্সোনালিটি ডেভেলপমেন্ট। কিন্তু বিষয়টাকে আপনি যদি রুট লেভেল থেকে ভাবেন, যে লোকটা দোকানে কাজ করে, ধরুন একটা মুদিখানার দোকানে একজন হচ্ছে যে চিনি মাপে, বা যে ডাল দেয়, বা দুধটা দিয়ে সাপ্লাই করছে, সেও কিন্তু সফট স্কিলটা তার আছে বলেই সে ব্যবসাটা করতে পারছে। যদি তার সেই সফট স্কিলটা না থাকতো, সে যদি যে লোকটা পেপার দিচ্ছে, রোজ সকালবেলা পেপার পৌঁছে দিচ্ছে, তো সেই ছেলেটারও কিন্তু পেশেন্স বা সফট স্কিল আছে। ওই কাজটা কিন্তু সবাই করতে পারবে না, পারে কি? তাহলে সবাই হচ্ছে ওই কাজটা করে নিতে খুব ইজি জব তো, তাহলে বেকার থাকতো না। ভারতবর্ষে বেকারের সংখ্যাটাও কম নয়। ওই ছেলেটা কিন্তু বেকার নয়, ওই ছেলেটা কিন্তু পেপারটা দিয়ে কিছু না কিছু সংস্থান করে এবং সংসারকে সাপোর্ট করে। তাহলে ওর কিছু না কিছু স্কিল আছে। ওই যে ভোরবেলা ঘুম থেকে ওঠা, উঠে সাইকেলটা নিয়ে পেপারটাকে কালেক্ট করা প্রতিদিন, এবং সিমিলার টাইমে প্রত্যেক দিন ফিক্স টাইমে হচ্ছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া, এটা কিন্তু অত সহজ ব্যাপার নয়। হয়তো আমাদের ডিসকাস করাটা খুব ইজি, আমরা খুব ক্যাজুয়ালি, আমরা চিনি না, হয়তো সেই ছেলেটাকে আমরা চিনি না। যে ছেলেটা আমার বাড়িতে খবরের কাগজ দেয়, আমি সেই ছেলেটাকে হয়তো ভালো করে দেখিনি কখনো। কিন্তু সেই ছেলেটা যদি খবরের কাগজটা না ঠিক টাইমে পৌঁছে দিয়ে যায়, আমার সকালবেলা ঘুম থেকে উঠে চাটা সাথে সাথে ওই পেপারটা না পেলে অনেক কিছু আটকে যাবে, পুরো দিনের রুটিনটাই ঘেটে যাবে। তো ওর ইম্পর্টেন্সটা কিন্তু ভুলে গেছে। সবাই ইম্পর্টেন্স আছে, সেরকমই প্রত্যেকটা সাবজেক্টেরও ইম্পর্টেন্স আছে। তেমনই ডিপেন্ড করছে আমার স্কিল সেট। একদম একদম। আমি একটা সাবজেক্ট জানি কিন্তু সলিড জানি। আমি এই জন্যই আমি বললাম যে আমি যেটাতে জোর দিই, আমি আমার ছাত্রছাত্রীদেরকে যেটা বলি, সেটা হচ্ছে যে তোমরা তোমাদের প্যাশনটাকে বোঝো। তোমার প্যাশনটা হতে পারে বাংলা, হতে পারে ফিলোসফি, হতে পারে ইকোনমিক্স, হতে পারে কম্পিউটার সায়েন্স, হতে পারে মেকানিক্যাল, হতে পারে স্পোর্টসম্যান।